20টা বিয়ে ভেঙে যাবার পর 21 নম্বর বিয়েটা যে ভেঙে যাবে তা নিয়ে নিশ্চিত ছিল চৈতি। আর হলো তাই। পাত্রপক্ষ বাসায় এসে মেয়ে দেখতে চাইতেই চৈতিকে তার কাজিনেরা সাজিয়ে ডাইনিং রুমে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হলো। যথারীতি আগের বারগুলোর মতোই সবাই ওর সৌন্দর্যের প্রশংসা করলো। তারপরই পাত্রের মা পান চিবুতে চিবুতে বললেন, তা মেয়ে তোমার নাম কি? উত্তর দিতে পারল না চৈতি। চৈতির মা বলল, ওর নাম চৈতি। বাহ, বেশ সুন্দর নাম। শুনলাম সবে কলেজে উঠেছ। এবারও চৈতির মাই উত্তর দিলেন, বয়স তো কম, তাই রান্নাবান্না জানো তো? হ্যাঁ, ও রান্নাবান্না ভালোই জানে। তা তো বুঝলাম, কিন্তু সব কথার উত্তর আপনি কেন দিচ্ছেন? আমি চৈতির মাকে জিজ্ঞাসা করেছি। আসলে ওর একটু লজ্জাবোধী তো, অপরিচিত মানুষের সাথে সহজে কথা বলে না। লজ্জা থাকা ভালো। আরও কিছু বলতে যাবে তার আগেই চৈতি পাশ থেকে খাতা কলম নিয়ে কি যেন লিখে মহিলার হাতে দিলেন। মহিলা ভ্রুকুচকে তার ছেলেকে বললেন, কি লিখেছে দেখ তো, আমি আমার চশমাটা আনতে ভুলে গিয়েছি। মার কথা শুনে আশরাফ খাতাটা নিয়ে লেখাটা পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। কি হলো, কি লিখেছে? আম্মু, উনি কথা বলতে পারেন না, আর না কানে শুনতে পান। কি, আপনারা এই কথা আমাকে আগে বলেননি কেন? আমরা বলতেই যাচ্ছিলাম, আমরা আপনার কাহিনী শুনতে আমরা আসিনি। আমি আমার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দিতে পারবো না। আশরাফ, আয়, আমার কথা তো শুনুন। কিছু না শুনেই পাত্রপক্ষরা চলে গেল। চৈতির মা দপ করে সোফায় বসে পড়লেন। অতঃপর উঠে মেয়ের কাছে গিয়ে সজোরে দুটো চর বসিয়ে দিলেন। শান্তি হয়েছে তোর? এবারের বিয়েটাও ভেঙে গেল। আমি তোকে নিয়ে আর পারি না। তোকে জন্ম দেওয়াটাই আমার পাপ হয়েছে। জানি না এই পাপের খেসারত কতদিন দিতে হবে। চৈতি ওর মার কথাগুলো শুনতে না পেলেও লিপ রিডিং করে সবগুলোই কথা বুঝল। নিজেকে বড্ড অসহায় লাগছে ওর। কিন্তু একটা ফ্যামিলিকে কি করে ঠকাবে সে? আর সবচেয়ে বড় কথা, ওরা তো পরে জানতেই পারবে। তখন কি ওনারা মেনে নিবে? কিছুতেই না। চৈতি কিছু না বলে চুপ করে নিজের রুমে বসে গেল। বিছানায় বসে আনমনে সামনে থাকা চেয়ারটার দিকে তাকিয়ে রইল সে। নিজেকে এই অক্ষমতার কারণে সে সব বন্ধুকে ছেড়ে চলে গিয়েছে। এখন সবাই ওকে নর্মাল মানুষ বলে না, বরং অ্যাবনর্মাল বলে। এসব ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল। রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ল চৈতি। পরদিন চৈতি কলেজে গিয়ে রুমে শেষের বেঞ্চটাতে গিয়ে বসে পড়ল। এটাই ওর সিট সবার শেষে। কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ে এসে চৈতির পাশে বসলো। মেয়েটাকে দেখতে চৈতির মুখে হাসি ফুটে উঠল। আশি হাত দিয়ে ইশারা করে বলল, কিরে, কেমন আছিস? চৈতিও হাতের ইশারা করে বলল, ভালো। তোর বিয়ের কি খবর? পাত্রপক্ষ রাজি হয়েছে? না, আমি বুঝি না ওরা কেন রাজি হয় না। কানে শুনতে না পারা, কথা বলতে না পারাটা কি কারো অপরাধ? তুই তো ইচ্ছে করে এমন হোসনি, তাই না? কেউই চায় না তার ছেলের বধির বোবা মেয়েকে বিয়ে করুক। এতে ওদের বা দোষ কোথায় বল? আমি যদি ছেলে হতাম তোকে নির্ঘাত বিয়ে করতাম। চৈতি, আবারও শয়তানি শুরু করে দিয়েছিস। আরে শয়তানি না, সত্যি। তুই জানিস না তোকে ফ্রেন্ড হিসেবে পেয়ে আমি কত লাকি। হয়েছে, পাম দেওয়া লাগবে না। বলতে বলতে ক্লাসের টিচার প্রবেশ করলো, আর সে ইশারায় বলল, স্যার এসেছে। চৈতি সামনে তাকাতেই শকড খেয়ে গেল। হ্যালো, আমি আশরাফ, আপনাদের নতুন ম্যাথ টিচার। সবাই নিজ নিজ পরিচয় দিন। সবাই একে একে পরিচয় দিতে দিতে চৈতির পাল্লা আসলো। আর সে ওর হয়ে বলল, স্যার, ওর নাম চৈতি। কিন্তু আমি তো আপনাকে জিজ্ঞাসা করিনি। ওর পরিচয় ও দিবে, আপনি কেন দিবেন? এর মধ্যেই একজন মেয়ে বলে উঠল, স্যার, ও তো বোবা, কানেও শুনতে পায় না। এই কলেজে যে এমন স্টুডেন্টও আছে জানতাম না। জানলে কোনোদিনও জয়েন হতাম না। স্যারও বোবা ও বধির হতে পারে, কিন্তু ও এতটাও খারাপ ছাত্রী না। আপনার পড়া বুঝবে, কোনো অসুবিধা হবে না। ওহ, তাই নাকি? আশরাফ কিছু না বলে ব্ল্যাকবোর্ডে একটা অঙ্কের প্রশ্ন তুলে দিয়ে বলল, এই অঙ্কটি কেউ পারে, অ্যাকচুয়ালি আমি পারি না। সবাই বলে উঠল, না স্যার, চৈতি যেহেতু ভালো স্টুডেন্ট সেহেতু সে পারবে, আমি শিওর। অতঃপর চৈতিকে উদ্দেশ্য করে আশরাফ বলল, মিস চৈতি, প্লিজ এই অঙ্কটা আমাকে করে দিন, এবং আমাদের সবাইকে বুঝিয়েও দিন। আর সে অঙ্ক দেখে বলল, কিন্তু স্যার, এই চ্যাপ্টারটা তো আমাদের এখনও করানো হয়নি। আপনি তো বললেন ও অনেক ভালো স্টুডেন্ট। আমার বিশ্বাস ও এই অঙ্কটা করতে পারবে। ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের এত অঙ্ক করা লাগে না, ওরা সব অঙ্কই পারে। কই মিস চৈতি, আসুন।
একটু পর ঘন্টা দিয়ে দিবে। চৈতি ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কি হলো, অঙ্কটা করুন। আই থিঙ্ক কথা আর শ্রবণ শক্তির সাথে ওনার ব্রেনটাও আকাশে উড়ে গেছে। এই কথাটা শুনতেই সারা ক্লাস হাসির রোল পড়ে গেল। চৈতি মাথা নিচু করে আছে। উনি কেন ওর সাথে এমন বিহেভ করছে তা বুঝতে পারছে না। এই অপমানগুলো করার মানে কি? চোখ ফেটে কান্না আসছে চৈতির, কিন্তু ওর এই কান্না কাউকে দেখাতে চায় না। যান, সিটে গিয়ে বসুন। ওহ, আপনি তো আবার কানে শুনতে পান না। মিস আরশি, আপনার বান্ধবীকে সিটে যেতে বলুন। আমি বুঝলাম না উনি তোর সাথে এরকম ব্যবহার করলো কেন। মানুষের অক্ষমতা নিয়ে ঠাট্টা করতে মনে হয় ওনার ভালো লাগে। বাজে লোক কোথাকার। চৈতি হালকা হেসে ইশারায় বলল, উনি গতকালকে আমাকে দেখতে এসেছিলেন। কি? তার মানে উনি সবটা জেনেও তোকে এই কথাগুলো শোনালো? কি আজব লোক। আর বাদ দে, আমি কিছু মনে করিনি। এসব শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। ভালো হয়েছে তোর সাথে ওনার বিয়েটা হয়নি, নয়তো ভবিষ্যতে তোকে উঠতে বসতে অপমান করত। চৈতি হেসে বলল, অপমান করলেও ভালো হতো, অ্যাটলিস্ট বিয়েটা তো হতো। আম্মু চিন্তিত মুখ দেখলে আমার আর ভালো লাগে না। দেখিস একদিন এক রাজপুত্র এসে তোকে সব কষ্ট দূর করে দিবে। রাজপুত্র? আমাকে রিক্সাওয়ালাও বিয়ে করবে না। রাজপুত্র তো দূরের কথা। দেখ, এবার কিন্তু তুই নিজেকে অপমান করছিস। আমার কথা ভবিষ্যতে মিলিয়ে নিস। বলবো কথা ভবিষ্যতে। চৈতি হেসে দিয়ে আশির কথা শোনে, অতঃপর বলল, দেখা যাবে। লিফটের দরজা বন্ধ করবেন না প্লিজ। লিফটে উঠতে বাইরের ছেলেটা লিফটের দিকে দৌড়ে দৌড়াতে কথাটি বললই উঠল। চৈতি ছেলেটার কথা বুঝে ওঠার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে গেল। শুভ্র লিফটের গায়ে ঘেঁষে রাগে সজোরে পা দিয়ে এটা বাড়ি দিল। আচ্ছা বেয়াদব মেয়ে তো, আমি ওকে বললাম লিফটের দরজাটা খোলা রাখতে, আর ও কিনা ভ্যাবলার মতো তাকিয়ে রইল। ইচ্ছা করেই এমন করেছে ওই মেয়েটা। অভদ্র, ভদ্রতা শেখে নাই। আর একবার খালি দেখা হোক, ভদ্রতা শিখিয়ে দেবে একদম। চৈতি লিফট থেকে নেমে বাসায় গিয়ে বিছানায় ফ্যান ছেড়ে শুয়ে পড়ল। আচ্ছা, লোকটা নিশ্চয়ই লিফট বন্ধ করার কথা বলছিল। অন্য কোনো কথা বলার তো প্রশ্নই ওঠে না, কারণ লোকটাকে তো চিনি না। নির্ঘাত কোনো জরুরি কাজ ছিল, নয়তো একটা মানুষ সামান্য লিফটের জন্য এভাবে দৌড়ায় না। দূর, আমি কেন আগে বুঝলাম না। আর লিফটের দরজাটা কিছু বুঝে ওঠার আগেই বন্ধ হয়ে গেল। লোকটা আমাকে নিয়ে কি ভাবলো? আমি কোনো কাজেরই না, কারোর জন্যই না। যাই হোক, যা হবার হয়ে গেছে। আমি কি আর ইচ্ছে করে করেছি নাকি এমন? ওনার সাথে দেখা হলে ক্ষমা চেয়ে নিব, তাহলেই তো সব সমস্যা শেষ। তাই করব। এসব ভেবেই বিছানা থেকে উঠে বাথরুমে চলে গেল। হাত ধোয়ার জন্য হাত মুখ ধুয়ে বাথরুম থেকে বের হতেই দেখলো মা বসে আছে। তার হাতে থাকা তোয়ালেটা চেয়ারের উপর রেখে মার পাশে বসে পড়ল। মা একটা ছবি চৈতিকে দিলেন। চৈতি ছবিটা রেখে দিয়ে বলল, আমার পছন্দে কি আসবে যাবে, আমি পছন্দ করলেই কি আর না করলেই কি? কেউ তো আমাকে বিয়ে করবে না। শুধু শুধু এসব কেন করছো? এই কথা তুমি জানো, আমিও জানি। তাহলে কেন বারবার আমাকে ওদের সামনে মাথা নত করতে দাও? কেন ওদের সামনে আমাকে হাসির পাত্রী বানাও? আমি ক্লান্ত, আমি আর পারছি না। এত তাড়া কিসের আমাকে তাড়ানোর? আমি এতটাই বোঝা হয়ে গেছি তোমাদের উপর যে এখন কোনো মতে বিয়ে দিতে পারলেই বাঁচো আমার। এবার তো থামো, আমি সত্যি আর পারছি না। তোমাদের যদি এতই সমস্যা হয় আমাকে নিয়ে, তাহলে বলে দিও আমি চলে যাব কোথাও। তাও আমার উপর এভাবে মানসিক টর্চার করো না। বলেই রুম থেকে বেরিয়ে গেল চৈতি। রেহানা বেগম মেয়ের কথা শুনে চুপ হয়ে বসে রইল। শুভ্র ছাদে এসে ফোনে কথা বলছিল। এমন সময় হঠাৎ কারো ফোপানো কান্নার শব্দ শুনে ফোনটা রেখে ভ্রুকুচকে আশেপাশে খুঁজে দেখলো লিফটের সেই মেয়েটা কান্না করছে ছাদের ফ্লোরে হাঁটু মুড়ে বসে। মেয়েটাকে ভেবে কান্না করতে দেখে আরও অবাক হলো সে। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। শুভ্র কি করবে সেটাই বুঝতে পারছে না। এখানে থাকবে নাকি চলে যাবে? বরং চলে যাওয়াই ভালো। মেয়েটাকে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। ও ওর মতো কান্না করুক। এসব ভেবেই ছাদ থেকে নেমে নিজের রুমে এসে বিছানায় বসে কি যেন ভেবে পাশের টেবিলে থাকা টিস্যু বক্স নিয়ে আবারও ছাদে চলে গেল। মেয়েটার সামনে টিস্যু বক্সটা রেখে দিয়ে পাশে বসে গেল। হুট করে সামনে টিস্যু বক্স দেখে চৈতি চমকে পাশ ফিরে তাকিয়ে দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে। চৈতিকে তাকাতে দেখে শুভ্র বলল, এভাবে রাতের বেলা ছাদে এসে কান্না করবেন না। চৈতি অন্ধকারে শুভ্রর লিপ রিডিং করতে পারলো না। সামান্য টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে নাক মুছল।
অতঃপর বসা থেকে উঠে গেল। শুভ্র চৈতিকে যাওয়ার দিকে হা করে তাকিয়ে মনে মনে বলল, এই মেয়েটা এমন কেন? আমাকে একটা ধন্যবাদও দিয়ে গেল না। আজব মেয়ে তো। এজন্যই মানুষ বলে নিজের থেকে উপকার করতে নেই। আমিও না 5টা মিনিট লস আমার। কিন্তু মেয়েটা কান্না করছিল কেন? যেই কারণেই করুক না কেন, আমার কি? আমার জেনে কোনো লাভ নেই ভেবেই বসা থেকে উঠে নিজের রুমে চলে গেল। পরদিন চৈতি সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট খেয়ে কলেজে চলে গেছে। নিজের সিটে বসতেই আশরাফ ক্লাসে প্রবেশ করলো। চৈতি মনে মনে ভাবলো, এই লোকটাকেই কেন আমাদের ক্লাসে পড়লো? দুনিয়াতে কি স্যারের অভাব পড়ছিল? আশরাফ ক্লাসে প্রবেশ করতেই চৈতির দিকে এক পলক তাকালো। দেখলো চৈতি মাথা নিচু করে বসে আছে। আশরাফ হালকা কেসে বলল, সবাই সোজা হয়ে বসুন, স্পেশালি মিস চৈতি। আপনি নাকি সোজা হয়ে বসতে পারেন না? আরশি চৈতিকে বলল সোজা হয়ে বসতে। চৈতি সোজা হয়ে বসে ব্ল্যাকবোর্ডের দিকে তাকালো। আশরাফ আর কিছু বলল না, ক্লাস করাতে মনোযোগ দিলেন। ক্লাস শেষে চৈতি আরশিকে বাই বলে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ শুভ্রকে সামনে দেখে দাঁড়িয়ে গেল। শুভ্র চৈতিকে দেখে অবাক হয়ে গেছে। মনে মনে ভাবলো, এই মেয়েকে সব জায়গায় দেখছি কেন? চৈতি হঠাৎ করে শুভ্র দৌড়ে এসে চৈতির হাত ধরে রাস্তার পাশে নিয়ে আসলো। চৈতি প্রথমে কিছু না বুঝলেও শুধু পাশে তাকিয়ে একটা ট্রাকে চলে যেতে দেখলো। কানে শুনেন না নাকি আপনি? পিছনে ট্রাক ধেয়ে আসছে, খেয়াল নাই? আপনি কি সুইসাইড করার জন্য এখানে দাঁড়িয়েছিলেন? চৈতি ব্যাগ থেকে একটা খাতা আর একটা কলম বের করে কিছু লিখে শুভ্র হাতে দিল। শুভ্র ব্রুকুচকে খাতাটা নিয়ে দেখলো, গতকালের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি আপনি যে লিফট খোলার কথা বলেছিলেন, আর যখন বুঝলাম তখন লিফট বন্ধ হয়ে গিয়েছিল। টিস্যু দেওয়ার জন্য ধন্যবাদ। সাথে এখান থেকে, আর হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি কানে শুনতে পাই না, সাথে কথাও বলতে পারি না, নয়তো মুখেই আপনাকে ধন্যবাদ দিতাম। আসি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। শুভ্র লেখাটা পড়তেই স্তব্ধ হয়ে গেল। ও কিনা মেয়েটাকে নিয়ে কি না কি ভেবেছিল। নিজের উপর নিজেরই রাগ চলে আসলো। চৈতি ততক্ষণে খাতা নিয়ে চলে গেছে। শুভ্র বাসায় গিয়ে ইউটিউবে সার্চ দিল কিভাবে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়। শাওন ওকে এসব করতে দেখে বলল, কিরে তুই হঠাৎ এসব শিখছিস কেন? একজনের সাথে কথা বলবো তাই। ও, একজনটাকে? কোনো মেয়ে? তুই বেশি কথা বলিস, তোর কাজ তুই কর, আর আমার কাজ আমাকে করতে দে। হ্যাঁ হ্যাঁ, এখন তো ওইসবই বলবি, পুরনো হয়ে গেছি না, বন্ধু পুরনো, নতুন বন্ধু পাইছো বলে কথা শেষ। তুই কি যাবি এখান থেকে, নাকি বের করবো তোকে? আর একটা কথা, এটাই লাস্ট, বল দোস্ত, মেয়েরা কে রে? কেমন দেখতে, কিসে পড়ে, কই থাকে? শুভ্র শাওনের দিকে তাকাতেই শাওন হাত তাতকে নিয়ে বলল, মজা করছিলাম দোস্ত, এমন করিস না, যাইতেছি তো, বলেই রুম থেকে চলে গেল। শুভ্র শাওনের যাওয়ার দিকে তাকিয়ে ল্যাপটপে মনোযোগ দিল। বিকেলবেলা শুভ্র হাঁটতে বেরিয়েছিল। হঠাৎ চৈতিকে দোকানে সামনে দেখে থমকে গেল। অতঃপর কি একটা ভেবে দোকানে গিয়ে বলল, মামা 1 কেজি তেল দেন তো। দোকানদার ব্রুকুচকে বলল, 1 কেজি নাকি 1 লিটার? যে ছেলে কোনোদিন দোকান থেকে তেল ডাল নিয়ে আসেনি, সে কি করে জানবে তেল কেজিতে নালি বরং লিটারে মাপা হয়? বিড়বিড় করে শুভ্র কোনো মতে হেসে বলল, ওই তো আর কি, 1 লিটার দেন। বলে চৈতির দিকে তাকিয়ে দেখলো চৈতি মোবাইলে নেট নিয়ে কি যেন টাইপ করছে। শুভ্র উকি দিয়ে লেখাটা পড়ে বলল, আরে ভাই, ওকে এক ডজন ডিম দেন, আমার তেল পরে দিলেও চলবে। দোকানদার 1 ডজন ডিম চৈতিকে দিয়ে দিতেই চৈতি অবাক হয়ে পাশে তাকিয়ে শুভ্রকে দেখলো। দোকানদারকে টাকা দিয়ে চৈতি দোকান থেকে বের হয়ে শুভ্র বের হলো। চৈতি মোবাইলে লিখলো, আপনি কি করে জানলেন যে আমি ডিম লাগবে? শুভ্রকে লেখাটা দেখাতেই শুভ্র পকেট থেকে মোবাইল বের করে লিখলো, আপনার লেখা দেখে। ও আচ্ছা। এবার শুভ্র চৈতির সামনে দাঁড়িয়ে ইশারায় বলল, আমার নাম শুভ্র, আপনার নাম? শুভ্রকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেখে চৈতি অবাক হয়ে তাকাতেই শুভ্র মাথা চুলকে বলল, ও একটু আর একটু পারি আর কি, আপনার নামটা কিন্তু বললেন না। চৈতি আমার নাম। শুভ্র চৈতি ইশারা না বুঝিয়ে বলল, এটার মানে কি আমি বুঝিনি। চৈতি মোবাইলে টাইপ করে শুভ্রকে দেখালো। নাম দেখে শুভ্র বলল, ও আচ্ছা। লিফটে ঢুকেন। কিছুক্ষণ চুপ থাকার পর শুভ্র বলল, কয়তলায় থাকেন আপনি? চৈতি বলল, 4 তলায়। শুভ্র বলল, আমি 5 তলায় থাকি, কোনো কিছু দরকার হলে বলিয়েন। চৈতির উপর নিচ মাথা নাড়ল। অতঃপর দুজনে মাঝেই আর কোনো কথা হলো না। লিফট 4 তলা আসতেই শুভ্র বলল, বাই, ভালো থাকবেন। চৈতি মাথা নেড়ে সম্মতি জানিয়ে লিফট থেকে নেমে গেল এবং শুভ্র নিজের বাসায় চলে গেল।
তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এর পরবর্তী পর্ব আগামীকাল ঠিক একই সময় আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং তোমাদের ভাইকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত বাই বাই।